লুকিয়ে ফোন করেন রাজ্যপাল। সৌগতর পর বিস্ফোরক দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আপনার সঙ্গে কথা বলতে, দেখা করতে চাই। রাজ্যপালের কথা শুনে ফোন রেখে দিয়েছে। রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরাতে আবেদন জানিয়েছে। সংসদীয় গণতন্ত্রের টুঁটি টিপে ধরেছেন রাজ্যপাল। বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমি ভারতবর্ষের লোকসভাতে রাষ্ট্রপতি যেদিন উদ্বোধনী ভাষণ দিয়ে লোকসভা খোলেন, আমি প্রথম সারিতে বসে রাষ্ট্রপতি যখন মঞ্চ থেকে নামছেন, প্রধানমন্ত্রীকে অতিক্রম করে ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছেন, আমি তাকে কাছে ডেকে বলেছি, হে রাজ্যপালকে সরান। বাংলার বুকে শুধু নয়, সারা দেশের মধ্যে এই রাজ্যপালকে কেন্দ্র করে সেই প্রশ্ন উঠে গেছে, রাজ্যপালের পদের কোনো প্রয়োজন আছে কিনা। দীর্ঘদিন ধরে আলোচনা থাকবে যে রাজ্যপাল কিসের জন্য তাকে ঘিরে এত হাতি পোষার খরচ। হাতিকে পুষলে তাও ভালো, হাতিকে সার্কাসে কিছু সার্কাস দেখাতে পাওয়া যায়, একে পুষে তো কোনো লাভ হচ্ছে না। তো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে টুটি চিপে ধরছে একটা রাজ্যে। লুকিয়ে লুকিয়ে ফোনও করেন, আমাকেও ফোন করেছে যে आपसे मिलना चाहता है, आपसे बात करना चाहता है। तो राज्यपाल का फोन सुना और रख दिया। मुझको पिछले दिन बताया, आप राष्ट्रपति को पास मेरा बारे में बोल दिया। मतलब मैंने तो बोला, लेकिन आपको उन्होंने हटाया नहीं। ये बात मैं हिंदी में बोलना चाहता हूँ कि राष्ट्रपति तुरंत मेरा मुख से ये सब शब्द सुने, तो जितना सुने उतना ही अच्छा। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন দেখুন। দেখুন, রাজ্যপাল রাজ্যের সাংসদের সাথে দেখা করতে চান, এদের মধ্যে অস্বাভাবিক কিছু কি আছে? এটা তো ওনার মানসিকতাটাই আমার অস্বাভাবিক মনে হচ্ছে। একজন রাজ্যপাল কেন সাংসদের সাথে দেখা করবেন না? আমার সাথে দেখা করতে পারেন সাংসদ হিসেবে, তো ওনার সাথে দেখা করা উচিত। উনি কেন লুকিয়ে লুকিয়ে মনে করছেন আমরা বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটাই কি একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিজেপি নেতার ভাষা? দিলীপ ঘোষের এ ধরনের বেফাঁস মন্তব্যের লাগাম দিন প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষের আপত্তিজনক ভাষা প্রয়োগ অব্যাহত। বিজেপিকে ধিক্কার। টুইটে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথি থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আর এ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেন এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কি বক্তব্য শুনুন। দিলীপ দা এক্স্যাক্টলি কি বলেছেন আমার জানা নেই, আমার বিষয়টি দেখা হয়নি। তবে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দলের লোকেদেরকে কনফিউজ করে দিয়েছেন। ভোটের আগে বলেছিলেন আমি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলেছেন আমি গোয়ার মেয়ে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। সেই জন্য এখন আর আমরা বাংলার মেয়েকেই চাই, সেই ব্যানারও দেখতে পাচ্ছি না। তো স্বাভাবিকভাবে ওনার দলের লোকেরাই কনফিউজ। তো আমাদের কি করার আছে? কুরুচিকর কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 100 বার বাংলার মেয়ে, নিশ্চিত ভাবে বাংলার মেয়ে, কিন্তু তিনি ভারতবর্ষেরও মেয়ে। দিলীপ ঘোষ ভুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, ভারতবর্ষের লোকসভা সদস্য 7 বার, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী, 2 বার ভারতবর্ষের রেল মন্ত্রী। সারা ভারতে তার জনপ্রিয়তা। তিনি তো নিশ্চয়ই বাংলার মেয়ে, কিন্তু যদি তিনি ত্রিপুরায় দাঁড়িয়ে বলেন আমি ত্রিপুরারও মেয়ে, তিনি যদি রাজস্থানে দাঁড়িয়ে বলেন আমি রাজস্থানেরও মেয়ে, আমি ভারতবর্ষের মেয়ে, ভারত মাতার সন্তান, কি ভুল আছে সেখানে? সেই জন্য বলবেন যে বাবা মায়ের ঠিক নেই, ঠিকানা নেই? এ কি শব্দ দিলীপ ঘোষের? দিলীপ ঘোষের উচিত, এগুলো আইন টাইন নয়, দিলীপ ঘোষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে মাথা নিচু করে পায়ে হাত দিয়ে প্রণাম করে এই পাপের প্রায়শ্চিত্ত করা। আমরা এত নিচে নেমে এত কুরুচিকর আক্রমণ আমরা করি না। দিলীপ ঘোষ ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন। কাশ্মীরের মতো এখানেও জেহাদিদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। যতদিন না বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, ততদিন লড়াই চলবে। কয়লা গরু পাচার কাণ্ডে যেতে হবে। কিভাবে এই সরকারকে উল্টাতে হয় রাষ্ট্রবাদীরা জানে। শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষে হাজরা মোড়ের সভায় হুঙ্কার শুভেন্দু অধিকারী। নুপুর শর্মার ইস্যুর পরে জাঙ্গিপাড়ার একজন, তিনিও শিবলিঙ্গ বাবা মহাদেবকে অপমান করলেন।
কোনো অ্যাকশন হয়নি। আজকে গতকাল কৃষ্ণনগরের সব যেভাবে কালী মাতাকে অপমান করেছেন, যেভাবে দার্জিলিং এর কালী পূজাকে অপমান করেছেন, যেভাবে তারা টুইট করে তারাপীঠের মাকে অপমান করেছেন, আমরা হিন্দু সমাজ সনাতনীরা মেনে নেব না। আমরা যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, কাশ্মীরের মতো এখানেও জিহাদিদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করব, ততদিন এ লড়াই চলছে, এ লড়াই চলবে। সঙ্গে ভাইপো, কয়লাকে যেতে হবে, কয়লা গরুকে যেতে হবে। আর এই সরকারটাকে কি করে উল্টাতে হয় রাষ্ট্রবাদীরা জানে, রাষ্ট্রবাদীরা জানে, আমরা সে কাজটা করে দেখাবো। যে চলে গেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে, তিনি এখন পাগলের প্রলাপ বকছেন। তিনি পাগলের প্রলাপ বকছেন, পাগল হয়ে গেছেন। কি বলছেন নিজেই জানেন না, কি খাচ্ছেন নিজেই জানেন না। যেন মনে হচ্ছে একটা সবসময় কাঁপছেন, কিছু একটা বলবার চেষ্টা করছেন। আসলে এইটা হয় কখন জানেন? ডিপ্রেশন থেকে হয়। তাই ওনাকে বিজেপির উচিত ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো, তারা ওকে সুস্থ করতে পারবে এবং সাধারণভাবে যেরকমভাবে বাঁচার দরকার সেরকমভাবে বাঁচতে পারবে। জিটিএ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সাক্ষাতে অনিত থাপা। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান। জিটিএ শপথ অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন অনিত থাপা। ৪৫টির মধ্যে ২৭টি আসনে জোটে অনিত থাপার দল বিজিপিএম। मुख्यमंत्री तो पहले से हम लोग सपोर्ट कर रहे हैं। देखिए, मतलब मुख्यमंत्री ऑनेस्टली दार्जिलिंग को मतलब इतना बार जाता है दार्जिलिंग, सो अभी दार्जिलिंग का बासी भी ये समझ में आ गया कि हाँ, दिस इज द रियल टाइम टू मेक दार्जिलिंग ब्यूटीफुल। हाँ, सीएम को इनवाइट हम लोग किया है, ऑफिशियली लेटर भी भेजेंगे और सीएम ने आने का प्रॉमिस भी किया है। वही गवर्नमेंट नोटिफिकेशन निकालेगा, उसके बाद डेट तय होगा। आज के मुख्यमंत्री संगे सौजन्यमूलक साक्षाৎ छिलो, কথা হয়েছে। আমরা যেটা আমাদের দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা অনিক থাপাকে আমরা আমাদের দলের তরফ থেকে সমর্থন করব। আমরা বাইরে থেকেই সমর্থন দেব। সবসময় আমরা পাশে ছিলাম। পাহাড়ের বিকাশের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করেছেন, আগামী দিনেও আমরা করব। আমরা পাহাড়কে আবার সেই সমহিমায় ফিরিয়ে আনতে চাই। তার জন্য প্রতি মুহূর্তে প্রতিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাচ্ছেন। ফলে আমরা অনিক থাপার জিটিএর চেয়ারম্যান হবেন, তাদের দল ঠিক করবে। যদি অনিক থাপা চেয়ারম্যান হন বা তার দল যাকে ঠিক করবেন, আমরা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে তাদের বাইরে থেকে সাহায্য করব। এবং আমরাও চাইব যে তাদের দল যেখানে আমাদের নির্বাচিত প্রতিনিধি আছেন সেখানেও যাতে উন্নয়ন সঠিকভাবে হয়, ঠিকমতো হয়, সেটাও আমরা আশা করব। এক লাফে 50 টাকা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। 14.2 কেজি সিলিন্ডারের দাম হলো 1079 টাকা। এই নিয়ে গত 2 মাসে 103 টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। মাথায় হাত সাধারণ মানুষের। পকেটে আর আগুন নয়, এবার একে দাবানলি বলা চলে। সাধারণ মানুষের ওপর আরো ভয়ঙ্কর বোঝা চাপানো হলো। ফের একবার 1 লাফে 50 টাকা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। ভারতে ফের নতুন ইতিহাস গড়ল এলপিজির দাম। এই নিয়ে গত 2 মাসে রান্নার গ্যাসের দাম 103 টাকা বাড়ানো হলো। শুধুমাত্র এবছরেই 7 মাসের মধ্যে 4 বার বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। গত 1.5 বছরে ভারতে 8 বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। 2020 সালের ডিসেম্বরে যে রান্নার গ্যাসের দাম ছিল 720 টাকা 50 পয়সা, বুধবার তার দাম হলো 1079 টাকা। উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের সময় 137 দিন দাম বাড়ানো বন্ধ ছিল। তারপর থেকে 4 দফায় 150 টাকারও বেশি বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। মোদি রেকর্ড এর মধ্যে গড়ে দিয়েছে, 1000 টাকার পার করে দিয়েছে রান্নার গ্যাস। শুধু রান্নার গ্যাস নয়, ডিজেল, পেট্রোল, কেরোসিন লাগাতার দাম বেড়ে চলেছে। অথচ এই সরকার নিজে বলছে আমরা রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছি। একদিকে বলছে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছি, অন্যদিকে তেল এবং গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তোমরা মরও না খেতে পেয়ে আমার দেখার দরকার নাই। আমি তোমাদের হিন্দু সম্রাট হয়ে বেঁচে থাকবো। মমতা ব্যানার্জিকে বলুন স্টেট সেস থেকে কমিয়ে দিতে। নরেন্দ্র মোদীজি
পেট্রোলের উপরে দুবারে 14.5 টাকা, ডিজেলে দুবারে 17 টাকা, আর উজালা 1-2 তাতে 200 টাকা করে সাবসিডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিচ্ছেন। মমতা ব্যানার্জিকে বলুন আগে 200 টাকা সাবসিডি ঘোষণা করতে আর 14.5-17 টাকা স্টেট সেসটা ছাড়তে, তারপরে এই প্রশ্নের উত্তর দেব। একদিকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে, নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দামও আকাশ ছোঁয়া। এরই মধ্যে সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপিয়ে প্যাকেট বন্ধ চাল, ডাল, আটা, মুড়ি, গুড়, মধু, মুড়ির ওপর 5% জিএসটি চাপানো হয়েছে। আর একদিকে যখন রেকর্ড মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্ত, তখন উদ্বেগ বাড়িয়ে আরও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে বেকারত্ব। পরামর্শদাতা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান কমিটির দাবি, ভারতে বেকারত্বের হার জুন মাসে বেড়ে 7.80% পৌঁছেছে। পরিসংখ্যান বলছে জুন মাসে 1,30,00,000 কাজ খোয়া গিয়েছে দেশে, অর্থাৎ জোড়া ফলায় বিদ্ধ সাধারণ মানুষ। এদিকে রান্নার গ্যাসের লাগাতার রেকর্ড দাম বৃদ্ধির প্রেক্ষিতে কংগ্রেস দাবি করছে 2014 সালে মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার যাওয়ার সময় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 414 টাকা, আর এখন তা 1100 ছুঁই, অর্থাৎ গত 8 বছরে 600 টাকারও বেশি বেড়েছে রান্নার গ্যাসের দাম। যে সরকার সবকা সাথ সবকা বিকাশ বলেছিল, এখন দেখা যাচ্ছে সবকা সর্বনাশ, এবং এই সবার সর্বনাশ করছে যে সরকার, এই সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এবং এখনও যারা বাংলার বুকে এই সর্বনাশা সরকারের ধামাধারা, তাদেরকেও জনবিচ্ছিন্ন করতে হবে। 200 টাকা কমিয়েছে, আবার 50 টাকা বেড়েছে, আবার 250 টাকা কমবে। আপডাউনটা আন্তর্জাতিক বাজারের সঙ্গেই আছে। আপনারা জানেন যে দামে কিনেছে গ্যাস কোম্পানিগুলো, তারা তো সেই দামে বিক্রি করবে, আবার কমবে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আর কত বোঝা চাপানো হবে? সঞ্জয় মিত্র, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের পরে বিজেপি সদস্য নিখোঁজ। 72 ঘন্টা ধরে নকশালবাড়ির মনিরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য নিখোঁজ। অপহরণের সন্দেহে নকশালবাড়ি থানা ঘেরাও বিজেপি। অপহরণের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। আসি পরে খবরে। পাহাড় ছড়িয়ে যে কোনো সময় সমতলেও প্রকোপ দেখা দিতে পারে নাইরবি ফ্লাইয়ের অনুমান পতঙ্গবিদদের। সতর্ক থাকার পাশাপাশি রাতে মশারি টাঙানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সিকিম ছাড়িয়ে পাহাড়েও দেখা দিয়েছে নাইরবি ফ্লাইয়ের আতঙ্ক। দার্জিলিং কার্শিয়াং থেকে শিলিগুড়িতে ধরা পড়েছে সংক্রমণ। কতটা নিরাপদ কলকাতা? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কলকাতাতেও নাইরবি ফ্লাইয়ের মতো সংক্রমণ দেখা গিয়েছে। নিয়মিত এই ধরনের সমস্যা আমরা যারা চিকিৎসা করি তাদের কাছে আসেই। আমরা বুঝতে পারবো কি করে? সেটা হচ্ছে মাঝখানে একটা সাদাটে মরে যাওয়া বা পুড়ে যাওয়া এরকম একটা ধরনের দাগ, তার চারপাশে লাল হয়ে ফুলে ওঠা একটা দাগ, এবং তার সঙ্গে সেটা লম্বা হয়ে টানা হয়ে যাওয়ার দাগ। ঝাঁকে ঝাঁকে আসে, যখন যে জায়গাটা দখল করে সেটা অনেকটাই থাকে আর কি, পরিমাণটা খুব একা একা আসে না। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে এর যে কিসের জন্য এরা ঘুরে বেড়ায়, চারদিকে ঘুরে বেড়ায় হচ্ছে ময়েস্ট ওয়েদার কোথায় পাবে। দেখবেন সিকিমে যেমন হয়েছে, এটা খুব অবভিয়াস যে হতেই পারে সিকিমে। আসলে কি এই নাইরবি ফ্লাই? কি আছে তার শরীরে? কিভাবে ক্ষতি করে আমাদের? বাইটিং করে না, এটা হচ্ছে মানুষের ভুলবশত হয়ে যায়। রাত্রিবেলা স্লিপিং কন্ডিশনে আমরা একটু আনকনসিয়াস থাকি, তো সেই সময় ওটা টিপে দিলেই ওর থেকে পেড্রিন বলে একটা কেমিক্যালস বেরোয়, হুইচ ইজ হাইলি টক্সিক, সেটাই হচ্ছে মারাত্মক। আমরা যদি মশারি টাঙিয়ে শুতাম তাহলে এই পোকাগুলো আমাদের গায়ের কাছে আসতো না। রোগীর সমস্যা হচ্ছে জ্বালা পোড়া ভাবটা, বিশেষ করে চোখের ক্ষেত্রে। চোখ বাঁচাতে গেলে আমাকে তাৎক্ষণিক স্টেরয়েড প্রয়োগ করতেই হবে, না হলে আমরা চোখের সেলগুলো নষ্ট হয়ে যাবে, চোখে সে সারা জীবন ঝাপসা দেখবে। কখন প্রকোপ বাড়ে এই পোকার? বিশেষজ্ঞরা বলছেন বর্ষায় এই ধরনের পোকার উপদ্রব বাড়ে। ঝোপঝাড়, আগাছার জঙ্গল সহ বিভিন্ন জায়গায় নাইরবি ফ্লাই থাকে। বর্তমানে যে পরিবেশ, আবহাওয়া ও তাপমাত্রা রয়েছে তা এই পোকার পেরে ওঠার পক্ষে অনুকূল। এরা সাধারণত বংশবৃদ্ধি করবার ভালো সময় হচ্ছে এই বর্ষার মুখটায়। গাছ ঝোপঝাড় বেড়ে উঠেছে, তার মধ্যে জল জমেছে, খাবার পাচ্ছে, অন্যান্য পোকাকে ধরে ধরে খাচ্ছে, কচি কচি গাছের পাতা খাচ্ছে, ঘাসের পাতা খাচ্ছে, পোকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর আলো, জোরালো আলো, উজ্জ্বল আলো পেলে সেদিকে আকর্ষিত হচ্ছে এবং সেখানে ঢুকে পড়ছে। নাইরবি ফ্লাই শুধুমাত্র সিকিম বা উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নয়, কলকাতাতেও এর উপস্থিতি থাকতেই পারে। এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে
এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে তাতে এদের প্রাদুর্ভাব বাড়তে পারে বলেই পতঙ্গবিদরা সতর্ক করছেন। এবং বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই এই ধরনের পোকার প্রাদুর্ভাব সারা বছরই নজরে আসে, তবে বর্ষার এই সময় সেটা বাড়ে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।